আচ্ছা, লোডশেডিংয়ের সময় অন্ধকারে বসে ঘামতে ঘামতে আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন? দেশ তো ডিজিটাল হলো, হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের খবরও শুনলাম। তাহলে এই এত বিদ্যুৎ আসলে যাচ্ছে কোথায়? আমরা খবরের কাগজে দেখি আমাদের উৎপাদন সক্ষমতা চাহিদার চেয়েও অনেক বেশি, অথচ বাস্তব চিত্রটা একদম ভিন্ন। কেন এই বৈষম্য বলুন তো? কেন আমাদের জেনারেটরগুলোতে তেল গ্যাস থাকার পরেও ফ্যানগুলো এভাবে থমকে দাঁড়ায় বলুন তো? আজকের এই ভিডিওতে আমরা কাউকে দোষারোপ করতে আসিনি। আজ আমরা হিসাব কষব, যা একজন সচেতন নাগরিক হিসেবে আপনার জানা প্রয়োজন, যাতে এই কঠিন সময়ে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া আমাদের সবার জন্য কিছুটা হলেও সহজ হয়। আমি আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা। চলুন তাহলে বিদ্যুতের এই অদৃশ্য গোলকধাঁধার জট খোলা যাক। সবার আগে চলুন একটি অবাক করা তথ্য জেনে নেই। সরকারি হিসাব মতে বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াটের কাছাকাছি। আপনি যদি কেবল এই সংখ্যাটা শোনেন, তবে আপনার মনে হবে আমাদের তো উদ্বৃত্ত বিদ্যুৎ থাকার কথা, কিন্তু এখানে লুকিয়ে আছে আসল রহস্য। সক্ষমতা ২৯,০০০ মেগাওয়াট হলেও আমাদের প্রকৃত উৎপাদন গড়ে ১৩,০০০ থেকে ১৪,০০০ মেগাওয়াটের আশেপাশে থাকে। অথচ এই তীব্র গরমে আমাদের চাহিদা ছাড়িয়ে যাচ্ছে ১৬,৬০০ মেগাওয়াটকেও। অর্থাৎ চাহিদার তুলনায় প্রতিদিন প্রায় ৩,০০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থেকেই যাচ্ছে। প্রশ্ন জাগতে পারে, ক্ষমতা থাকতেও কেন উৎপাদন হচ্ছে না? সহজ উত্তর হলো জ্বালানি। আমাদের অনেক বিদ্যুৎ কেন্দ্র সচল করার মতো পর্যাপ্ত গ্যাস বা কয়লা হাতে নেই। এই বিশাল গ্যাপটাই হলো আমাদের বর্তমান সংকটের মূল উৎস। আমরা যখন কেবল লোডশেডিং নিয়ে ভাবছি, তখন বড় বড় গবেষণা সংস্থাগুলো কিন্তু অন্য একটি সংকটের দিকে ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক কিছু বেসরকারি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রধান চ্যালেঞ্জ এখন উৎপাদন সক্ষমতা নয়, বরং আর্থিক এবং জ্বালানি ব্যবস্থাপনা। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি এর মতে, বাংলাদেশে গত কয়েক বছরে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র বসিয়ে রেখে টাকা দেওয়ার পরিমাণ কয়েক গুণ বেড়েছে। সহজ ভাষায়, বিদ্যুৎ উৎপাদন না করলেও অনেক বেসরকারি কেন্দ্রকে চুক্তি অনুযায়ী সরকারকে টাকা দিতে হচ্ছে, যা জাতীয় অর্থনীতির উপর একটা বড় চাপ তৈরি করছে। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা IEEFA এর রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ অতিরিক্ত মাত্রায় আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে কিংবা ডলারের সংকট তৈরি হলে আমাদের পুরো বিদ্যুৎ খাত অস্থিতিশীল হয়ে পড়ে। গবেষকদের মতে এই সংকট থেকে বাঁচার একটাই স্থায়ী পথ আছে, আর তা হলো সৌরশক্তি বা বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির দিকে আরও দ্রুত এগিয়ে যাওয়া। পরিসংখ্যান বলছে, বাংলাদেশের মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় ৪৫ থেকে ৫০% খরচ হয় রাজধানী ঢাকায়। অর্থাৎ দেশের ঢাকা বিভাগ যা ব্যবহার করছে, বাকি ৭টি বিভাগ মিলে তার চেয়ে খুব কম বিদ্যুৎ পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশাল চাহিদার পেছনে প্রয়োজন আসলে কতটুকু, আর অপচয় বা কতটুকু? শহরের অধিকাংশ বিদ্যুৎ ব্যয় হয় শিল্প কারখানা এবং বাণিজ্যিক ভবনে। তবে গবেষণায় দেখা গেছে, বড় শহরগুলোতে বিদ্যুতের একটি বিশাল অংশ অপচয় হয় অপ্রয়োজনীয় আলোকসজ্জা এবং এসির অনিয়ন্ত্রিত ব্যবহারে। বিশেষ করে গরমের সময় ঢাকার চাহিদা লাফিয়ে কয়েক গুণ বেড়ে যায়, যা পুরো গ্রিডের উপর এমন চাপ সৃষ্টি করে যে গ্রামগঞ্জে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করতে হয়। এবারে গ্রামের দিকে তাকানো যাক। গ্রামে বিদ্যুতের প্রয়োজন মূলত দুটি ক্ষেত্রে, গৃহস্থলী এবং কৃষিসেচ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, গ্রামের সঞ্চালন লাইনগুলো শহরের তুলনায় অনেক বেশি দীর্ঘ এবং দুর্বল। এর ফলে সেখানে টেকনিক্যাল সিস্টেম লস বা কারিগরি অপচয় শহরের চেয়ে অনেক বেশি হয়। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ গ্রামের উদ্দেশ্যে ছাড়া হয়, জরাজীর্ণ তারের কারণে তার একটা বড় অংশ গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। গবেষকদের মতে, ঢাকা শহরের বিলাসিতা কমাতে পারলে অন্তত ১০% বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। সেই বিদ্যুৎ দিয়ে গ্রামের কয়েক হাজার কৃষকের সেচ কাজ চালানো সম্ভব হতো। অথচ আমাদের শহরগুলোতে আজও দিনের বেলায় স্ট্রিট লাইট জ্বলতে দেখা যায়, কিংবা শপিং মলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি এসি ব্যবহার করা হয়, যা পরোক্ষভাবে গ্রামের সাধারণ মানুষের একটি মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে,
আমাদের দেশে আসলে বিদ্যুৎ কেন্দ্র আছে কতটি? কাগজে কলমে বর্তমানে বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় 153টিরও বেশি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে বড়পুকুরিয়া, পায়রা, রামপাল, মাতার বাড়ির মতো বিশাল কয়লা ভিত্তিক কেন্দ্র যেমন আছে, তেমনি আছে ছোট ছোট গ্যাস বা তেল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট। কিন্তু এই বিশাল সংখ্যার সবগুলো কি সবসময় চলে? উত্তর হলো না। আমাদের মোট সক্ষমতার একটি বড় অংশ সবসময় রক্ষণাবেক্ষণ বা জ্বালানি সংকটের কারণে অলস বসে থাকে। বর্তমানে আমাদের শক্তির উৎসগুলোকে যদি শতাংশের হিসেবে দেখি, তাহলে সবচেয়ে বড় অংশ অর্থাৎ প্রায় 43% আসে প্রাকৃতিক গ্যাস থেকে, কয়লা থেকে আসে 27%, আর বাকিটা আসে ফার্নেস অয়েল এবং সামান্য কিছু জলবিদ্যুৎ ও সৌরশক্তি থেকে। তবে একটি বিশেষ তথ্য হয়তো আপনাকে অবাক করবে, আমাদের দেশের মোট চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু বিদেশ থেকে আসে। বর্তমানে ভারত থেকে আমরা প্রায় 10 থেকে 12% বিদ্যুৎ আমদানি করছি। বহরমপুর, ভেড়ামারা গ্রিড দিয়ে প্রতিদিন প্রায় 2600 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ বাংলাদেশে আসছে। তাহলে কি আমরা পুরোপুরি বিদেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছি? বিষয়টি ঠিক তেমন নয়। আমাদের নিজেদের সক্ষমতা থাকলেও অনেক সময় দেশীয় জ্বালানির চেয়ে আমদানি করা বিদ্যুৎ সাশ্রয়ী হয় বলে সরকার এই কৌশলকে বেছে নিয়েছে। তবে বিশ্ববাজারের অস্থিরতায় এই আমদানিকৃত বিদ্যুতের দাম যখন বেড়ে যায়, তখনই আমাদের জাতীয় বাজেটে টান পড়ে এবং শুরু হয় লোডশেডিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি তার শিকড় কিন্তু অনেক গভীরে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজার এবং কয়লার সরবরাহ চেইন এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে ডলারের সংকট এবং সরবরাহ লাইনের জটিলতার কারণে অনেক দেশই এখন তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে হিমশিম খাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে আপনি এক মিশ্র চিত্র দেখতে পারবেন। শ্রীলঙ্কা এবং পাকিস্তান বর্তমানে ভয়াবহ বিদ্যুৎ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। পাকিস্তানে তো অনেক এলাকায় দিনে 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং এখন স্বাভাবিক বিষয়। অন্যদিকে ভারত তাদের বিশাল কয়লা মজুদ এবং সৌরশক্তির ব্যাপক প্রসারের কারণে কিছুটা স্থিতিশীল অবস্থানে থাকলেও প্রচণ্ড দাবদাহের সময় তাদেরকে বড় বড় শহরগুলোতে লোডশেডিং করতে হচ্ছে। তবে নেপাল এবং ভুটান তাদের পাহাড়ি নদীর জলবিদ্যুৎ ব্যবহার করে এখন উল্টো বিদ্যুৎ রপ্তানি করার পর্যায়ে চলে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, এই পরিস্থিতির জন্য কে দায়ী? কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংস্থাকে দায়ী করার চেয়ে একে একটি সিস্টেমেটিক ক্রাইসিস বা কাঠামোগত সংকট বলাই বেশি যুক্তিসঙ্গত। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজারে এলএনজি এবং কয়লার দাম বৃদ্ধি যেমন আমাদের নিয়ন্ত্রণে নেই, তেমনি দেশের ভেতরে নিজস্ব গ্যাস অনুসন্ধানে দীর্ঘসূত্রতাও আমাদের এই সংকটের দিকে ঠেলে দিয়েছে। আমাদের অতিমাত্রায় আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা আজ আমাদের এই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সহজ কথায় বলতে গেলে এটি একটি বৈশ্বিক সমস্যা যার স্থানীয় প্রভাব আমরা ভোগ করছি। তবে এই সংকট আমাদের একটি বড় শিক্ষা দিয়ে যাচ্ছে, আর তা হলো জ্বালানির জন্য বিদেশের উপর নির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভর হওয়ার সময় এখনই। পরিস্থিতি হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের সচেতনতা আমাদের হাতেই। এই বৈশ্বিক সংকটের সময়ে সরকার বা সিস্টেমের দিকে তাকিয়ে না থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরাও কিন্তু পারি দেশের বিদ্যুতের এই বোঝা কিছুটা হলেও হালকা করতে। আমাদের ছোট ছোট কিছু কৌশল হয়তো আপনার ঘরের লোডশেডিং মুহূর্তেই কমিয়ে দেবে না, কিন্তু জাতীয় গ্রিডে যে স্বস্তি ফিরিয়ে আনবে তার সুফল আমরা সবাই পাবো। হয়তোবা সব সমস্যার সমাধান হবে না, তবে মনে রাখবেন, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এখন প্রশ্ন হলো, আমরা ঠিক কি করতে পারি? প্রথমত, আমাদের ইলেকট্রনিক ডিভাইসের স্মার্ট ব্যবহার। যদি সম্ভব হয় আপনার ঘরের এসিটি 25 ডিগ্রি সেলসিয়াসে স্থির রাখুন। গবেষণায় দেখা গিয়েছে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ানো মানে আপনার এসি প্রায় 6% বিদ্যুৎ সাশ্রয় করবে। দ্বিতীয়ত, পিক আওয়ার, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময়ে স্ত্রী, ওভেন বা ওয়াশিং মেশিনের মতো ভারী যন্ত্রগুলো ব্যবহার না করার চেষ্টা করুন। আরেকটি ছোট বিষয় যা আমরা অনেকেই এড়িয়ে যাই, তা হলো ফ্যান্টম লোড। টিভি বা কম্পিউটারের কাজ শেষ হলে রিমোট দিয়ে বন্ধ না করে সরাসরি সুইচ বোর্ড থেকে প্লাগ খুলে রাখুন, কারণ
প্লাগ লাগানো থাকলে আপনার ডিভাইসটি বন্ধ থাকলেও সেটি বিদ্যুৎ খরচ করতে থাকে। মনে রাখবেন, আপনি আপনার ড্রয়িং রুমে যে 1 ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করবেন তা হয়তো দেশের অন্য প্রান্তে কোনো এক শিক্ষার্থীর পড়ার টেবিলকে আলোকিত করবে, কিংবা কোনো হাসপাতালের অপারেশন থিয়েটারে স্বস্তি ফিরিয়ে আনবে। বর্তমান সময়ের এই অন্ধকার কেবল লোডশেডিং নয়, এটি আমাদের ধৈর্য এবং দায়িত্ববোধের এক কঠিন পরীক্ষা। বিদ্যুৎ কেবল একটি সুবিধা নয়, এটি আমাদের জাতীয় সম্পদও বটে। একে রক্ষা করার দায়িত্ব আপনার, আমাদের সবার। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে অন্যদের সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। আপনাদের একটি ছোট পদক্ষেপই পারে দেশকে আরও একটু আলোকিত করতে। ধন্যবাদ।